সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে একরকম হুমকি দিয়ে দিলেন সমন্বয়ক সারজিস আলম। দর্শক, গতকাল একটি ভিডিও দেখেছিলেন, সেখানে কিন্তু সাংবাদিক ইলিয়াস ডক্টর আসিফ নজরুলকে বলেছিল যে তোমাকে ল্যাংটা করে পিটানো হবে। এইবার সারজিস আলম হুমকি দিয়ে দিলেন। না ভাই, এটা আমার কোনো কথা না, আমরা সারজিস আলমের নিজের মুখে কথাগুলো শুনবো। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, এরপর আমরা কথা বলবো। সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমার মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎ দেশে সুরসুরি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। আজকে কিছুক্ষণ আগে আমি দুইটা টেলিভিশনে দেখলাম, একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আসিফ নজরুলের যেই শাশুড়ি, আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন, শাওন হুমায়ুন আহমেদের কি বলবো, স্ত্রী বলি, যাই হোক। তো হুমায়ুন আহমেদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি কাম বান্ধবী। তো এই শাশুড়ি কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। তিনি সেটা পোস্টটা বোধহয় 2020-21 এরকম, মানে এই উপদেষ্টা হওয়ার আগের ঘটনা। সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়েও সে ওই ওদের ক্লাসেরই, ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন, সে গিয়ে কোন একটা পোস্ট করেছে। আমি চিনি না তাকে, সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে। সেইটাতে পোস্ট করার কারণে শাওন আবার গিয়ে বলেছে, আমার জামাইয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। তো এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো হোক বদলি করে। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ, আমাদের কথা শুনে নাই এই জন্য না, এমনিতেই নাই। এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পেশায় সে হইতে পারে সে বিচারক, হইতে পারে ব্যারিস্টার, হইতে পারে ওই ধরনের কোন একজন কেউ, তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে। আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নেই। এবং আসিফ নজরুল এখন যেটা করছে, বিভিন্নভাবে যেটা শুনছি, যে তিনি কোনো একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোনো একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার, উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন। কোনো নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন। আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না, এরকম টেলিভিশন মালিক, তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে। যে অন্যায় অনিয়ম হচ্ছে, সার্জিস আলম এখানে আছেন, হাসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন, এই প্রশাসনের 2জন ছাত্রদের প্রতিনিধিও আছেন। সো যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন। এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে। তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে, কাদের রক্ত গেছে, কিছুই জানে না তারা। তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে, পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে। এখন এই লোকগুলো যে এইখানে আছে, এদের ব্যাপারে কথা বলবে কি? এদেরকে তো ফোর্স করতে হবে। সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশে দরকার। এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি মিনার ভাই, অনুপ সারোয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে, মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে আমাদের শফিক রহমান, সবার সাথেই কথা হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটার নামটা এক্স্যাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখনো আলোচনা হয় নাই পুরোপুরি, তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধহয় থাকবে। আমাদের এই সংগঠন, এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না, যে সার্জিসরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি। আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন, ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি। আমরা এক একজনের পরিপূরক। বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে, গণমাধ্যম যারা, যেসব মালিকরা এখন পরিচালনা করছেন, সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন। তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে। এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নঈম নিজাম। তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে।
আপনার কালবেলার যেই সন্তোষ শর্মা, সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমি অন্তত 5 জন আলেমের সাথে কথা বলেছি, 5 জন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন। তো এরা এখনো এখানে বসে আছে। এই সোমা ইসলাম, ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে। রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে, কালকেও তাকে তার গাড়ির স্টিকার সহ গাড়িতে একদম পেয়ে গেছে। এরকম এই যে একটা বিশাল চক্র, তারা মনে করছে যে কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। সার্জিস, আমি আপনার কাছে আসি। আপনি কি মনে করছেন যে প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে যাচ্ছে, আর 7 দিন গেলেই 2 মাস পূর্ণ হবে। Are you happy with the performance of the government? Are you happy with their activities? What is your observation? আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, শুধু আজকে এখানে নয়, আসলে বেশ কিছুদিন ধরে 1 মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই, যেই ফর্মে দেখতে চাই, ছাত্র জনতার যে স্পিরিট ছিল, ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল, যেটি নিয়ে আমরা সেই 6 জুন থেকে শুরু করি 5ই অগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন, খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে, সেটি ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না। ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তাদেরকে আপনি 7 দিনও একদিন খুঁজে পাবেন না। সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই। এবং তারা যে কি কাজগুলো করছে, এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না। তারা কি কাজ করছেন, কিভাবে চলছে, কি ইমপ্রুভ হচ্ছে, এটিও তো আমাদের বলা প্রয়োজন। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন, এই জায়গাটিতে কাজ করেছি, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে। আমরা সরকারে নেই, এটা সত্যি, কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে, কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায়, সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন না ভাই, এখানে আমি কথা বলবো না, এখানে আমাদের সারজিস আলম গুরুত্বপূর্ণ কথা বললেন লাইভে, এবং আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে কঠিনভাবে ধুয়ে দিলেন। তো ভাই আপনারা শুনতে পেলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। আসলে ভাই এই ছাত্ররাই সমন্বয়করা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে এদেরকে ক্ষমতায় বসালো। এরা এখন টাল্টি পাল্টি শুরু করছে, স্পিড মানে এদের কোনো স্পিড নাই, কোনো একটা বিচার হবে, কোনো সংস্কার হবে, মানে কি দেখি করতেছে, এদের নিজের মানে চিন্তা ভাবনা শেষ, মানে এরা চুপচাপ বসে বসে ঘুমাইতেছে, এরকম একটা অবস্থা। যাই দর্শক কত কথা বলবো না, আপনারা লিখে যাবেন আপনাদের মতামত। আসলে সারজিস আলম কি বললো, সারজিস আলমের কথার সাথে আপনাদের একমত কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।